হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ডিসকাস করব এইচএস ফার্স্ট ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির একটি গল্প রাজধর্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন এবং তিনি তার মূল গ্রন্থটি হলো সীতার বনবাস। তো সীতার বনবাসের একটি টুকরো হলো রাজধর্ম। গল্পটি দেখো, এখানে তোমাদের লেখা আছে, ঈশ্বরচন্দ্রের লেখক পরিচিতি দেওয়া আছে। তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন, 1820 খ্রিস্টাব্দে। এগুলো তোমরা একটু টেক্সট বই থেকে দেখে নেবে। তো আমরা যখন ফেস টু ফেস ক্লাস করব তখন আমরা এটা থেকে শর্ট কোয়েশ্চেন এগুলো তুলে দেবো। এখন আপাতত আমরা টেক্সট শুরু করছি। তিনি কি লিখছেন রাজধর্মের মধ্যে? গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে রামচন্দ্র রাজপদে প্রতিষ্ঠিত হইলেন। রামচন্দ্র রাজা হল, অযোধ্যার মধ্যে রামচন্দ্র ছিলেন রাজা হলো এবং অপ্রতিহতভাবে রাজ্য শাসন ও অপত্য নির্বিশেষে প্রজা পালন করিতে লাগিলেন। দেখো, এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু অন্যরকমের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন এবং তখন মাত্র গদ্য ভাষা রচনা শুরু হয়েছে। তো একটু কঠিন মনে হতে পারে তোমাদেরকে, আমি যতটা সম্ভব ইজি করে বলার চেষ্টা করব। তো কি ঘটনা হচ্ছে কি, এর আগে আমি একটু স্টোরিটা বলে দিই। রামায়ণ সম্পর্কে মোটামুটি অনেকেরই ধারণা আছে যে এরকম রাম আর সীতা বনবাসে গিয়েছিলেন, সেখান থেকে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যান। তারপর সীতা অনেক দিন মানে রাম 14 বছর বনবাসে ছিলেন। তো শেষের দিকে এই ব্যাপারগুলো ছিল যে সীতাকে রাবণ তুলে নিয়ে যায়। তারপর সেখানে উনি করলেন, কি বলে, যুদ্ধ করলেন রাবণের সাথে অনেক দিন। যুদ্ধ করার পর সীতাকে ওইখান থেকে নিয়ে আনা হলো। তো এনে এবার তিনি সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করে এনে অযোধ্যাতে এসে তিনি এখানে সাম্রাজ্য স্থাপন করেছেন এবং রাজত্ব করছেন। এই জায়গা থেকে এই গল্পটা স্টার্ট হয়েছে, এই প্রবন্ধটা। আমরা ভবিষ্যতে যখন এগোবো কাহিনীর দিকে তখন আমরা এই সীতার পার্টটা এই জায়গার মধ্যে আমি এই জন্য বলে রাখলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শনস হবে। দেখো কি বলছে, তিনি রামচন্দ্র রাজপদে প্রতিষ্ঠিত হলেন এবং রাজ্য শাসন করছেন। কোনো দিকে কোনো প্রবলেম নেই, প্রজারাও খুব সুখেই আছে। তার শাসন গুণে স্বল্প সময়েই সমস্ত কৌশল রাজ্য সর্বত্র সর্বপ্রকার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠল। অর্থাৎ রাম এত সুন্দর করে তার শাসন শুরু করলেন যে কোশল রাজ্য অর্থাৎ অযোধ্যা, সেই রাজ্যটা অত্যন্ত সুন্দরভাবেই সবাই সেখানে খুব সুখেই আছে। রাজ্যের খুব সমৃদ্ধি হলো, রাজ্যবাসী অত্যন্ত সুখে আছে, সবাই ভালো আছে। তো এই জায়গার মধ্যে তাও রামচন্দ্র কি করতেন, এই জায়গার মধ্যে দুর্মুখ নামে একজন অন্তঃপুরচারী ছিলেন। দুর্মুখকে রামচন্দ্রের একজন কর্মচারী, সে একজন গুপ্তচর, তাকে তিনি নিযুক্ত করে রেখেছিলেন। সে ছদ্মবেশে সারা নগর ঘুরে বেড়াতো, সব জায়গাতে সর্বত্র ঘুরে বেড়াতো এবং সব জায়গার খবর রামচন্দ্রকে এনে দিত। ঠিক আছে, তো দুর্মুখ এই জায়গার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তাকে রাখা হয়েছে কেন? প্রজাগণের অভিপ্রায় জানার জন্যে। প্রজাগণ মানে ও যাবে নগরের মধ্যে, রাজ্যবাসী যারা রয়ে গেছে ওরা কি বলছে, ওদের কি থিঙ্কিং রাজা সম্পর্কে, রাজ্য শাসন সম্পর্কে, সেটা জানার জন্য। তো দুর্মুখ তার দায়িত্বটা অত্যন্ত সুন্দরভাবেই পালন করে। সে প্রতিদিন কি করে যেত এবং সেখানে লোকজনের কথাবার্তা শুনতো, শুনে এসে রামের কাছে এসে বলতো যে প্রজারা এই বলছে। সেই অনুযায়ী রাম কি করতো, তার রাজ্য শাসন প্রণালীর মধ্যে চেঞ্জেস নিয়ে আসতেন। যাই হোক, একদিন এরকম দুর্মুখ নগর পরিভ্রমণ করে এলো। রামচন্দ্র জিজ্ঞাসা করলো যে কি হে দুর্মুখ, আজ কি জানতে পেরেছো বলো? দুর্মুখ বললে, মহারাজ সবাই অত্যন্ত সুখে আছে। তখন রাম বললেন যে তুমি প্রত্যেকদিনই আসো এবং বলো সবাই খুব সুখে আছে, কারোর কোথাও কোনো প্রবলেম নেই নাকি? সবসময় সবাই সুখে থাকবে এটা তো হতে পারে না, না? কারণ আমি রাজ্য শাসন করছি, কোথাও আমার কি কোনো ভুল ত্রুটি হচ্ছে না? এটা কীরকম কথা? শুধু প্রশংসাটাই যদি হয়ে যায় তখন সেখানে একটা সন্দেহের ব্যাপার থেকে যায়। তো রামচন্দ্র একটু সন্দেহ প্রকাশ করলেন যে তুমি একটু আমাকে ভালো করে বলো, কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলো, কারণ আমি তখনই পারবো জিনিসটা শোধরাতে। আমি যদি জানতেই না পারলাম যে কোথায় কোথায় কী কী সমস্যা হচ্ছে, তাহলে তো আমি প্রবলেম সলিউশন করতে পারবো না, সেক্ষেত্রে সমস্যা হবে রাজ্যবাসীতে, ঠিক কিনা? তো তুমি বলো প্রবলেমগুলো কোথায়। দুর্মুখ শুষ্ক মুখে বিকৃত স্বরে বলিল, খেয়াল করো কি বলছে। দুর্মুখ একটু যেন শুকিয়ে গেল রামচন্দ্রের কথাটা শুনে, একটু বিকৃত স্বরে বলল যে না মহারাজ, আমি কোনো দোষ কীর্তন শুনিতে পাইনি। কিন্তু ও যে এই কথাটা বলেছে না, এই কথাটা ও একটু একটু কনফিউশনে গিয়ে একটু যেন কিছু একটা ঢাকার চেষ্টা করছে, এরকম একটা করে বলল যে আমি কিছু শুনতে পাইনি। তাহার আকার প্রকার দর্শনে রামের একটা সন্দেহ হলো। আকার প্রকার মানে চেহারার ফেস ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে রামের একটা সন্দেহ হলো। বললো যে এটা এরকম এভাবে কেন বলছে কথাগুলো। তখন রাম একটু প্রেশার দিল, বললো যে তুমি নিশ্চয়ই কিছু একটা শুনেছো, আমাকে বলো, এখনই বলো, নাহলে আমি কোনোদিন আর তোমার মুখ দেখবো না। দুর্মুখ তখন কি করবে, দুর্মুখ একটু
টেনশনে পড়ে গেল, সে রীতিমতো একটু দুঃখিতই হলো। বলল, মহারাজ, যে সর্বনাশের কথা শুনিয়াছি তাহা মহারাজের নিকট বলিতে হইবে, এই মনে করিয়া আমার সর্বশরীরের শোণিত শুষ্ক হইয়া যাইতেছে। বলল, আমি যে সর্বনাশের কথাটা শুনেছি সেটা আপনার কাছে যে বলতে হবে সেটা মনে করেই আমার গায়ের রক্ত শুকিয়ে যাচ্ছে। শোণিত মানে রক্ত, আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। রামচন্দ্র বুঝে গেছেন যে বেশ বিরাট একটা ঝামেলা পাকিয়ে গেছে এই জায়গার মধ্যে। কিন্তু কী ঝামেলা? তখন দুর্মুখ বলল যে কিন্তু আমি দায়িত্ব যখন নিয়েছি আমাকে তো বলতেই হবে, তো আমি তাহলে বলি, আপনি শুনুন, আমার অপরাধ কিন্তু আপনি নেবেন না। দুর্মুখ এটা বলল। সকলেই এক বাক্য হয়ে বলছে যে আমরা রামরাজ্যে পরম সুখে বাস করছি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রাজাও অত্যন্ত ভালো, সব কিছু সবই ঠিক আছে। কিন্তু কেউ কেউ রাজমহিষীকে উল্লেখ করে তার নামে কিছু নিন্দা কীর্তন করে থাকে। এবার রামচন্দ্রের বড় একটা, উনি শক্ট হয়ে গেলেন। রাজ্য শাসন করছেন রাম, সীতা হলেন তার গৃহের বধূ, সীতার সঙ্গে তো কোনো সম্পর্ক থাকার কথা নয়। তাহলে সীতাকে নিয়ে কেন কথা উঠলো মিডল থেকে হঠাৎ করে? একটা আনএক্সপেক্টেড প্রবলেম, যেটা রামচন্দ্র হয়তো কল্পনাই করতে পারেননি। প্রজারা সেই ব্যাপার নিয়ে কথা বলছে এবং দুর্মুখ এটা কি করে বলবে, সে তো স্বাভাবিক কথা। তাই সে অত্যন্ত শুষ্কভাবে এই কথাটাকে বলল যে আমাদের গৃহে, লোকের কথাটা হলো যে একাকিনী সীতা এতকাল রাবণের গৃহে রহিলেন, তিনি তাহাতে কোনো দোষবোধ না করে অনায়াসে তাহার গৃহে আনিলেন। প্রজাদের বক্তব্য মনে রাখবে, এটা মেয়েদেরকে নিয়ে। আজও আমরা এই ধরনের প্রবলেমের সম্মুখীন যে হই না সেটা কিন্তু নই, আজও এই প্রবলেমটা আমরা ফেস করি। প্রজাদের বক্তব্য হলো বিয়ে করেছেন রাম, রামের বউ সীতা, রামের কোনো প্রবলেম হচ্ছে না, প্রবলেম পাড়া প্রতিবেশীর হচ্ছে। ওদের কথা হলো যে এতদিন তিনি রাবণের ঘরে ছিলেন আর রাম কিনা সীতাকে এমনি এমনি ঘরে এনে আবার ওর সাথে সংসার করছেন, এটা কী ধরনের কথা হলো? এভাবে করে যদি আমাদের এখন রাজমহিষী বলে কথা, রাজারই যদি কোনো কোনো আপত্তি না থাকে এই ব্যাপারে, তাহলে আমাদের ঘরে যে মেয়েরা রয়ে গেছে তাদের মধ্যে যদি কোনো চরিত্রে দোষ ঘটে, আমরা তাদেরকে শাসন করবো কী দিয়ে? কি সাংঘাতিক ব্যাপার ভাবো। সমাজ হয়তো একেই বলে, যার বাড়ির সমস্যা সে হ্যান্ডেল করে নিচ্ছে, কিন্তু পাড়া প্রতিবেশীর ঘুম হচ্ছে না। এগুলোকে তুমি কি দিয়ে সামলাবে? কি সাধারণ একটা স্পর্শকাতর বিদঘুটে সমস্যাকে এই জায়গার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রবন্ধের মধ্যে তুলে ধরেছে। রামের কোনো সমস্যা হচ্ছে না সীতাকে নিয়ে, কিন্তু পাড়ার লোকের সমস্যা হচ্ছে, পাড়া প্রতিবেশীর প্রজাদের সমস্যা হচ্ছে। রাম এই কথাটা দুর্মুখ এই কথা বলতে বলতে সে ঠান্ডা হয়ে গেল একদম। সে বলল, মহারাজ, যাহা শুনিয়াছিলাম অবিকল নিবেদন করিলাম, আমার অপরাধ মার্জনা করিবেন। দুর্মুখ নিজেই অত্যন্ত লজ্জিত, সে কি বলবে কিছু বলার পাচ্ছে না। এই কথা শোনার পর রাম হা হতু হস্মি বলে ছিন্ন তরুর ন্যায় ভূতলে পতিত হলেন। রামের এই কথা শোনার পর মাথা খারাপ হয়ে গেল। তিনি হায় হায় বলে ছিন্ন তরুর ন্যায়, কেটে ফেলা গাছের মতো, ছিন্ন তরু গাছ, কেটে ফেলা গাছের মতো মাটিতে পড়ে গেলেন। উনি ধূপ করে পড়ে গেলেন মাটিতে এই কথা শোনার পর। সর্বনাশে, এ কি মন কথা? এটা তোর পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা হচ্ছে বাজারের মধ্যে, এটা কি একটা শোভনীয় ব্যাপার হচ্ছে? বিরাট ব্যাপার হয়ে যাবে এটা। লোকজন এগুলো ব্যাপার বলতে বলতে লোকে বংশ নিয়ে বলে পর্যন্ত। তাহলে এটা তো একটা অপবাদ হয়ে যাচ্ছে, এটা কোনো সমস্যা নয়, এটা অপবাদ, এটা ভীষণ বাজে ব্যাপার, রটনা, এটা কুৎসা রটনা। এখন কি করবেন উনি? রামচন্দ্র বলছেন, ইহা অপেক্ষা আমার বক্ষস্থলে বজ্রাঘাত হওয়া ভালো ছিল। পেজ নাম্বার 25, সেকেন্ড প্যারাগ্রাফ। রামচন্দ্র বলছেন যে এই কথাটা শোনার চাইতে আমার বজ্রাঘাত যদি হয়ে যেত বুকের মধ্যে, ভালো ছিল, আমি মরে যেতাম, সে ভালো ছিল। আমার তো ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এটা কিন্তু কী ধরনের ব্যাপার হলো? এখন কি করি কিছুই বুঝতে পারিতেছি না। উনি বলছেন, আমি এখন কি করব? এখন হয় দুটো রাস্তা আছে। উনি নিজেই বলছেন যে এই হয় আমি অমূলক বলিয়া, অমূলক অর্থহীন বলে, এই অপবাদে উপেক্ষা করে আমি এটাকে প্রদর্শন করব, আমি অপবাদটাকে আমি উপেক্ষা করা আমি অ্যাভয়েড করব, আমি এটা পাত্তা দেব না। অথবা এই জন্মের মতো নিরপরাধী, খেয়াল করবে শব্দটা, নিরপরাধী, যেখানে সীতার কোনো অপরাধ নেই এবং সেটা রাম জানেন, যাকে নিয়ে যার ঘর সংসার করতে হবে সে জানে যে তার কোনো প্রবলেমই নেই, অথচ পাড়ার লোক তো আর সেটা বুঝতে পারছে না, ফলত নিরপরাধিনী সীতা। তো এখন উনি কি করবেন? উনি বলছেন যে আর না হলে নিরপরাধিনী সীতাকে আমার বিসর্জন দিতে হবে, দিয়ে কুলের কলঙ্ক বিমোচন করতে হবে।
অর্থাৎ আমার বংশের উপর একটা কলঙ্ক লেগে গেল এই ঘটনার কারণে। আমি কি করব? আমি এখনই দুটো রাস্তা আছে আমার কাছে, আমি কি করি? কেহ কখনো আমার মতো উভয় সংকটে পড়ে না। উভয় সংকট মানে যেখানে দুদিকেই সমস্যা, সামনে খাদ আর পেছনে কি বলে রে একটা আছে না, সামনে পাহাড় পেছনে খাদ, এরকম কিছু একটা বোধ হয়, এটাকে উভয় সংকট বলছে। অর্থাৎ যেদিকে আমি কি করব বুঝতে পারছি না, দুদিকেই বিপদ, এটাকে উভয় সংকট বলছে। আমি যদি এখন এটাকে অ্যাভয়েড করি তাহলে আমার বংশের মুখ নষ্ট হয়ে যাবে চিরকালের জন্য। আর যদি আমি বংশের মুখ রাখতে যাই তাহলে সেটাকে আমার বের করে দিতে হবে বাড়ি থেকে। কি করা যায় এই কন্ডিশনে? রাম উভয় সংকটে পড়েছে। অনন্তর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিলেন, এই বিষয়ে আর কর্তব্য বিবেচনার প্রয়োজন নেই। যখন রাজ্যের ভার গ্রহণ করিয়াছি, লোকরঞ্জন করাই আমার কর্তব্যকর্ম ও প্রধান কর্ম। এই জায়গাটা হলো এই কাহিনীর টুইস্ট। এই জায়গাতে উনি ডিসিশন নিচ্ছেন যে উনি কি করবেন। সুতরাং জানকীরেই বিসর্জন দিতে হলো। এটা এই জন্যেই গল্পটির নাম দেওয়া হয়েছে রাজধর্ম। রাজধর্ম অর্থাৎ রাজার ধর্ম। রাম এই জায়গাতে বসে একটা জিনিস চিন্তা করলেন যে আমি কে, আমার রোল কি, সীতার সাথে আমার কি সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন। এইখানে আমি স্বামী, আমি একজন স্বামী, আমি একজন পুত্র এবং আমি একজন রাজা। তাহলে এখানে আমার কাজ কি? আমার কাজ কি হচ্ছে? আমার কাজ হলো রাজ্য রক্ষা করা এবং প্রজানুরঞ্জন করা, লোকজনের দেখাশোনা করা। সীতার সঙ্গে রামের যে সম্পর্ক সেটা তার ব্যক্তিগত জীবনকে নিয়ে, সেটা তার কাজ নিয়ে নয়। প্রথমে তিনি রাজা, তারপর তিনি সীতা, তাই তো? কারণ রাজ্যের ভার তার উপর আছে। তিনি আগে স্বামী নন, তিনি আগে রাজা। ফলত তাকে কোন কর্তব্য পালন করতে হবে? অ্যাকচুয়ালি তিনি এখন যেই প্রবলেমটার মধ্যে এসে দাঁড়িয়েছেন সেই প্রবলেমটা হলো যে আগে তিনি রাজার কাজ করবেন না তিনি স্বামী ধর্ম পালন করবেন, রাজধর্ম পালন করবেন না স্বামী ধর্ম পালন করবেন। রামচন্দ্র দেখলেন যে তিনি স্বামী হওয়ার আগে তিনি রাজা। ফলত এত লোক যেই সাইডে এবং একজন সীতা যেই সাইডে, এই দুটোর মধ্যে তিনি সিলেক্ট করলেন লোকজনকে। অর্থাৎ তিনি নিজের ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ জলাঞ্জলি দিলেন, তার ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে গেল এবং তিনি রাজধর্ম পালনের জন্য তার ব্যক্তিগত জীবনকে নষ্ট করে দিলেন। বললেন যে আমি সীতাকে ছেড়ে দেব, কিন্তু আমার রাজার প্রথম কর্তব্য কি? রাজার প্রধান কর্তব্য হলো লোকরঞ্জন করা, রাজার প্রথম এবং প্রধান কর্তব্য। সুতরাং আমাকে কি করতে হবে? লোকজন যা বলছে তার উত্তর দিতে হবে, এবং তার উত্তর কি? সীতাকে ত্যাগ করাই হলো তার উত্তর। সুতরাং জানকীকে বিসর্জন দিতে হবে। কি কঠিন ডিসিশন ভাবো দেখি। রাজার কোনো ব্যক্তিগত জীবনই নেই, রাজ্য রক্ষা করার জন্য তার নিজের জীবনটা নিজের হাতেই নষ্ট করে দিতে হলো। যাই হোক, রাম ঘর থেকে বেরোলেন। তিনি নিজে যে কষ্ট পাচ্ছেন না সেটা নয়, তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি ঘর থেকে বেরোলেন এই অবস্থায়। ভেঙে গিয়ে তিনি মন্ত্র ভবনে প্রস্থান করলেন। মন্ত্র ভবন মানে সেই রুম, অফিস রুম, যেখানে ডিসিশন করা হয় আগেকার দিনের রাজারা। তো সেখানে মন্ত্রভবনে গেলেন এবং সেখানে গিয়ে তিনি কাকে ডাকলেন? তিনি ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন, অর্থাৎ তার বাকি যে তিন ভাই রয়ে গেছে, ছোট 3 ভাই, সেই 3 ভাইকে ডাকলেন যে তোমরা এক্ষুনি আসো, তাড়াতাড়ি আসো, আমার তোমাদের সাথে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কথা আছে। ডাকলেন, তো ওরা এলো। আসার পর উনি কী করলেন? ওদেরকে এই ব্যাপারটা জানালেন। ওরা হতবুদ্ধি হয়ে গেল, কিছু বলারই পেল না। কারণ 1 নম্বর হলো গিয়ে রাম ডিসিশন নিয়েছে। এই জায়গার মধ্যে লক্ষ্মণ রামের সাথে একটু কথাবার্তা বলেছিল মূল গ্রন্থের মধ্যে, কিন্তু রাম সম্পূর্ণ বলে দিয়েছেন যে লক্ষ্মণেরও বিশেষ কিছু বলার নেই, কারণ সীতা হলেন রামের স্ত্রী। তো রাম যে ডিসিশনটা নেবেন সেই জায়গার মধ্যে সীতাকে নিয়ে স্পেশালি, সেখানে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের কিছু বলতে চাইলেও ওরা বলতে পারবে না বলতে, সে তো জানা কোথায়। তো লক্ষ্মণ বারে বারে মানে একটু প্রতিবাদ করেছিল যে এটা ঠিক নয় এরকম করাটা, আমরা রাজ্যের লোকদেরকে বোঝানোর চেষ্টা করব। রাম বলেছেন না, এটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে দ্বিতীয় কোনো উচ্চারণ করাই ঠিক হবে না। এটা নিয়ে কথা বললেই কথা বাড়বে এবং এটা নিয়ে যত কথা বাড়বে তত নোংরা হবে ব্যাপারটা। ফলত এইখানে কোনো কথাই নয়। এই জায়গার মধ্যে কি হলো? এই জায়গার মধ্যে সীতাকে বিসর্জন করাটাই ডিসিশনটাই এটাই নেওয়া হলো। লক্ষ্মণ অনেকবারই কথা বলেছেন যে মানে আপনি এরকমভাবে এটা কি বলছেন আপনি? রাম বলছে যে না, এটা হবে না, তুমি সীতাকে ছাড়বে। এখন সীতাকে কি করে মানে বাড়ি থেকে বের করা হবে? সীতাকে এই কথা বলা যাবে না, কারণ সীতা ওই টাইমটাতে সন্তান সম্ভবা, অর্থাৎ সীতার পুত্র সন্তান জন্ম নেবে। আমরা পরবর্তীতে লব, কুশ এদেরকে পাবো, রামের সন্তান 2 ছেলেকে পাবো। এই কন্ডিশনে যদি সীতাকে বলা যায়, সেই মোমেন্টে হয়তো এইরকম একটা ভীষণ একটা দুঃসংবাদ শুনে সে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে এবং তার সন্তানদের ক্ষতি হয়ে যেতে পারে।
ফলত সীতাকে বলা যাবে না। রামচন্দ্র একটা প্ল্যান করলেন। প্ল্যানটা কি? সীতা অনেক দিন আগে মহর্ষি বাল্মীকির আশ্রম দেখতে চেয়েছিলেন, বলেছিলেন, এবং এই ব্যাপারে রামচন্দ্রকে উনি বলেছিলেন যে উনি মহর্ষি বাল্মীকির আশ্রম দেখতে চান, সেখানে একটু ঘুরতে যেতে চান। তো যাওয়া হয়নি। এই ব্যাপারটাকে এখন রামচন্দ্র প্ল্যান হিসেবে নিলেন। তো উনি লক্ষণকে ডেকে বললেন যে তোমরা যাবে, আর জানকীকে আমি আর ঘরে রাখবো না, সর্বপ্রযত্নে প্রজারঞ্জনটাই রাজার পরম ধর্ম, যদি আমি সেটা পারি করতে সেটা করব, না হলে আমি জীবন বিসর্জন দেব। অর্থাৎ হয় মানে উনি জানেন ভাইদের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বললে ভাইরা রাজি হবে না, এই জন্য উনি ভাইদেরকে অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। বললেন যে তোমরা যদি আমাকে এই ব্যাপারে বাধা দাও আমি জীবন বিসর্জন করবো, আমি মরে যাব। তো তোমরা এখন জানো কি, এখন ভাইরা তো আর ভাইয়ের বউর জন্য ভাইকে ছেড়ে দিতে পারবে না। ফলত এখন যাই হোক পরিস্থিতি, যেমনই হোক, সীতা যতই অসুস্থ হোক, সীতাকে এখন বাড়ি থেকে বের করতেই হবে। তো লক্ষণকে এই দায়িত্ব দেওয়া হলো। লক্ষণকে উনি বললেন যে তুমি যাবে, সীতাকে নিয়ে যাবে। বলছেন যে ইতিপূর্বেই তপোবন দর্শনের অভিলাষ করিয়াছেন মহর্ষি বাল্মীকির আশ্রমে, তুমি সীতাকে নিয়ে যাবে এবং সেখানে তুমি সীতাকে রেখে আসবে, এবং তুমি আমার আদেশ কোনোভাবেই লঙ্ঘন করবে না। অর্থাৎ রামচন্দ্র এটা কনফার্ম করতে চাইছেন লক্ষণ যাতে ইমোশনাল না হয়ে সীতাকে নিয়ে আবার ব্যাক করে না চলে আসে। বলছেন যে আমার আদেশ তুমি কোনোভাবেই লঙ্ঘন করবে না। কল্য প্রভাতেই, কল্য প্রভাত, কল্য মানে কাল, প্রভাত মানে ভোর, কালকে ভোরবেলায়, মানে আজকে ঘটনা শুনলেন কালকে ভোরবেলায় তুমি কি করবে, আমার আদেশ অনুযায়ী কাজও হবে, কোনো মতেই যাতে তার অন্যতা না হয়, তুমি সেটাকে দিয়ে আসবে। কোথায় দিয়ে আসবে? মহর্ষি বাল্মীকির তপোবনে, আশ্রমে। তো এখানে রামচন্দ্র কোন ধর্মের পালন করলেন? রাজধর্মের পালন করলেন, প্রজানুরঞ্জন করলেন, প্রজাদের বক্তব্যের মর্যাদা দিলেন এবং নিজের ব্যক্তিগত জীবনকে এক লহমায় ধ্বংস করে দিয়ে, নিজের জীবনকে ধ্বংস করে দিয়ে তিনি রাজধর্মকে রক্ষা করলেন। এই জন্যে পাঠটির নাম রাজধর্ম সার্থক হয়েছে। বোঝা গেল? সো আজকে এইটুকু থাক। থ্যাংক ইউ।